আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বইয়ের প্রথম লেকচার আজ। আচ্ছা, প্রথম লেকচারে আজ দেখব আমরা অধ্যায় নাম্বার 1। অধ্যায় নাম্বার 1 কি বলতেছে? সাধারণ অন্তরক সমীকরণ। এই সাধারণ অন্তরক সমীকরণ অধ্যায়ে আমরা কিছু সমাধান আজকে করব, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের জন্য আমাদের প্রয়োজনীয় কিছু সংজ্ঞা এবং কিছু তথ্য দরকার, সূত্র দরকার, সেসব আমরা আগে দেখে নিই, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে অন্তরক সমীকরণ কি। এই অন্তরক সমীকরণ কিছু আপনারা একটু পড়ে নেবেন যে এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে, ঠিক আছে? একটু পড়ে নেবেন এসব, তারপরে আমরা দেখাই। এই যে এখানে আছে অন্তরক ও অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ। অন্তরক সমীকরণের শ্রেণী বিভাগ হচ্ছে দুই প্রকার। সেটা কি? সাধারণ অন্তরক সমীকরণ, আংশিক অন্তরক সমীকরণ। তার সাধারণ অন্তরক সমীকরণ কি? এই একটি স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের সাধারণ অন্তরজ বা অন্তরক সংযুক্ত সমীকরণকে সাধারণ অন্তরক সমীকরণ বলা হয়। তারপরে দেখবেন আংশিক অন্তরজটা কি? এই এই একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের আংশিক অন্তরজ সংযুক্ত অন্তরক সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। এসব একটু পড়ে নেবেন। আমরা এসব নিয়ে যখন ম্যাথ করব তখন আরও বিশেষভাবে আলোচনা করব, ঠিক আছে? তখন আরও বুঝতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আসবে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম। সাধারণ অন্তরক সমীকরণের ক্রমটা কি? এই কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলা হয়। সর্বোচ্চ ক্রমধারী এটা কি? কয়বার ডিফারেন্সিয়েশন? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2 dy বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ হয়েছে জানেন? এখানে হচ্ছে দুইবার হয়েছে, কারণ কি দুইটা ডি গেছেন তো ডি স্কোয়ার হয়, ঠিক আছে? যার কারণে এখানে বোঝা যাচ্ছে দুইবার অন্তরীকরণ হয়েছে। এখানে কোনো অন্তরীকরণ হয়নি, এভাবে স্থির আছে, এটা স্থির আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে যেটা সর্বোচ্চ ক্রম মানে সর্বোচ্চ অন্তরীকরণ হয়েছে সেটা হচ্ছে এ অন্তরীকরণের ক্রম, ঠিক আছে? তাহলে এখানে 2, তাহলে এটার অন্তরীকরণ ক্রমটা হচ্ছে 2, যেখানে লেখা দেওয়া আছে, ঠিক আছে? একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা ম্যাথ করার সময় আরও বিশেষভাবে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তারপর দেখবেন সাধারণ অন্তর সমীকরণের মাত্রা বা ঘাত। ঘাতটা কি? এটা একটু জানা দরকার যে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের মাত্রা বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বা ঘাত বলা হয় যখন ইহা ভগ্নাংশ এবং ঋণাত্মক হতে মুক্ত থাকে, ঠিক আছে? ভগ্নাংশ অথবা ঋণাত্মক হতে মুক্ত থাকে তখন আমাদেরকে এ মাত্রা বা ঘাত। এই যে দেখুন ডি স্কোয়ার এর এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে কিন্তু একটা অন্তরক আছে, ঠিক আছে? তাহলে এটার অন্তরক যদি মাত্রা বের করতে হয় তাহলে এটার মাত্রা কত? তাহলে এটার ব্যাকেট দিলাম, দিয়া মনে করেন এর উপরে কিছু নাই বলতে, কিন্তু 1 আছে, ঠিক আছে? মাত্রা। এখন এটার উপর কি আছে? 2 আছে, তাহলে এটার মাত্রা 2, ঠিক আছে? আমাদের কিন্তু সর্বোচ্চ ক্রম ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে অন্তরক সমীকরণ সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ ডি স্কোয়ার এর এক্স বাই ডিটি স্কোয়ার, যার ঘাত যার মাত্রা বা ঘাত 1। সুতরাং সমীকরণটির এক মাত্রা। এখানে হচ্ছে ক্রমধারী অন্তরজ। এই যে এখান থেকে আমরা ক্রমধারী অন্তরজ মানে বা ডিফারেন্সিয়েশন হয়েছে, তাহলে ডিফারেন্সিয়েশন হয়েছে এখানে দুইবার, তাহলে এখানে দুইবার, সেটা আমরা এখানে লিখলাম ক্রমধারী অন্তরজ। আর এটার পাওয়ারকে আমরা ধরে নিলাম যে এর উপরে 1, ঠিক আছে? কিছু নাই বলতে 1, তাহলে কারণে ঘাত বা মাত্রা 1, ঠিক আছে? আচ্ছা, আর একটু দেখি আমরা কয়েকটা। এই যে রৈখিক এবং অরৈখিক সমীকরণ, অন্তরক সমীকরণ। তাহলে রৈখিক আর অরৈখিকটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। যে সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ এক মাত্রার হয় এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভ এর গুণফল না থাকে, তবে উহাকে রৈখিক বা যোগাশ্রী অন্তরক সমীকরণ বলা হয়।
সমীকরণটি রৈখিক না হলে উহাকে অরৈখিক বা অযোগাশ্রীয় অন্তরক সমীকরণ বলা হয়। ঠিক আছে, তাহলে যোগাশ্রীয় হতে হবে। এটা কি আমরা একটু দেখি যে আমাদের এই যে প্রথম 1 আর 2 এই দুইটা কিন্তু রৈখিক। ঠিক আছে, কারণ কি এখানে বোঝা যাচ্ছে যে ডেরিভেটিভের সাথে অন্য কোনো মাত্রা যুক্ত থাকবে না, মানে এটার সাথে যদি একটা সামনে একটা এক্স থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অরৈখিক হয়ে যেত। ঠিক আছে, এখন কোনো কিছুর সাথে যুক্ত নয়, সাধারণ একটা অন্তরক আকারে আছে, তাহলে এটা বুঝতে পারবে এটা হচ্ছে রৈখিক। ঠিক আছে, এটাও রৈখিক। এই যে এটার সামনে আবার এক্স যুক্ত আছে, ঠিক আছে, সামনে, তার মানে বোঝা যাচ্ছে এটা অরৈখিক। এটার সামনে একটা এক্স যুক্ত আছে, ঠিক আছে, যার কারণে এটা অরৈখিক। এটাতে আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব সাধারণ বা সম্পূর্ণ সমাধান। সাধারণ বা সম্পূর্ণ সমাধানটা কি? যদি n ক্রমের কোনো অন্তরক সমীকরণের সমাধানে n সংখ্যক ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, তবে ওই সমাধানকে ওই অন্তরক সমীকরণের সাধারণ সমাধান বলা হয়। তাহলে n ক্রমের যদি কোনো একটা ইচ্ছামূলক ধ্রুবক বিদ্যমান থাকে, ইচ্ছামূলক ধ্রুবকটা কি? এই যে এখানে একটা ইচ্ছামূলক ধ্রুবকটা হচ্ছে এ বি, এসব যেসব আছে সেটুকু হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। এই যে এখানে লেখা যাচ্ছে এটা ইচ্ছামূলক, এ হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখি আমরা এখান থেকে দেখব বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান। ঠিক আছে, আচ্ছা, কোনো অন্তরক সমীকরণের সাধারণ সমাধানের ইচ্ছামূলক ধ্রুবক সমূহের নির্দিষ্ট মান প্রদানের প্রাপ্ত সমাধানকে ওই অন্তরক সমীকরণের বিশেষ সমাধান বলা হয়। এখানে আমরা একটা ডিফারেন্সিয়েশন করে এখানে কিন্তু ইচ্ছামূলক ধ্রুবকটা আর থাকতেছে না, সেটা হচ্ছে একটা বিশেষ সমাধান। ঠিক আছে, আচ্ছা, ব্যতিক্রম ধর্মী সমাধানটা কি? যে কোনো অন্তরক সমীকরণের সাধারণ বা বিশেষ সমাধান ব্যতীত অন্য কোনো সমাধান বিদ্যমান থাকলে উহাকে ওই অন্তরক সমীকরণের ব্যতিক্রম ধর্মী সমাধান বলে। এই যে একটা সমাধান করে এখানে y=0 পাইছি, এটি একটি ব্যতিক্রম ধর্মী সমাধান। ঠিক আছে, তাহলে এই যে কয়টা আমরা দেখলাম, এই কয়টা জিনিসটা আমাদের মনে রাখতে হবে। একটু পড়ে নেবেন আপনারা, আমরা ম্যাথ করার সময় আর একটু ভালো আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখন এই অধ্যায়ের জন্য কিছু সূত্র দেখে নিই। ঠিক আছে, এই যে আমরা খাতায় প্রায় 11-12টা সূত্র তুলে দিয়েছি, এই সূত্র সবারই জানা। ঠিক আছে, ইন্টারমিডিয়েট পড়া ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 এইসব সব সূত্র দিয়ে ম্যাথ করানো হয়েছে। ঠিক আছে, সেই সূত্রগুলো আমরা এখানে আবার একটু তুলে নিয়েছি যাতে আমাদের এই অধ্যায়টা করতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ম্যাথে যাই। প্রথমে দেখব উদাহরণ নাম্বার 1। আচ্ছা, উদাহরণ নাম্বার 1 কি বলা হচ্ছে? 3 root over d cube y by dx cube to the power 4 minus 5x d square y by dx square plus y equal 5 root over dy by dx whole square plus y square minus x অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। একটা দেওয়া আছে, এটা হচ্ছিল ও ক্রম আর মাত্রা নির্ণয় করতে হবে। একটু আগে কিন্তু আমরা দেখালাম ক্রমটা কি আর মাত্রাটা কি। ঠিক আছে, আমরা আবার আলোচনা করব, তাহলে আমরা আগে এটা তুলে নিই। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়ার পর এটা আমরা বই থেকে তুলে নিলাম। ঠিক আছে, এই লাইনটা নেওয়ার পরে কি করতে হবে এখানে দেখাই যে রুট ওভার, আমরা কি রুটের মান জানি না। আচ্ছা, দেখাই, আমরা কলম কই গেল। আচ্ছা, আমরা রুটের মান জানি কিন্তু, যে রুট এর মানটা হচ্ছে হাফ। ঠিক আছে, রুটের মানটা কিন্তু হাফ, কিন্তু এখানে যদি 2 থাকতো তাহলে রুটের মান কত? তাহলে রুটের মানটা হচ্ছে 1/2 হতো। ঠিক আছে, মানে হাফই হতো। এখানে যদি রুটের মান এখানে 3 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এটার মানটা কত হয়? তাহলে 1/3। ঠিক আছে, এটা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেম অ্যাজ ভাবে যখন এখানে 5 রুট ওভার থাকবে তখন এটাকে আমরা ইকুয়াল দিয়ে লিখবো 1/5। ওকে, আচ্ছা, এখন আমরা এটা লিখলাম, এটাকে কি করছি যে এই ভিতরের অংশটাকে স্থির রাখছি ভিতরে, আর এই রুটটা তুলে দেওয়ার জন্য এখানে 3 আছে, তার কারণে 1/3 লিখলাম। ওকে, ইকুয়াল দেওয়ার পরে এখানে 5 আছে, তার কারণে এটা ভিতরের অংশটা স্থির রাখার পরে 1/5 লিখলাম। আচ্ছা, তাহলে ভগ্নাংশ ঘাত বর্জন করার জন্য উভয় পক্ষকে 15তম ঘাতে উন্নত করে পায়। 15তম ঘাত মানে কি? এই ঘাতের সাথে কিন্তু 15 গুণ হবে। ঠিক আছে, তাহলে এই ভিতর অংশটা লিখলাম, লেখার পরে 15 × 1/3
ঠিক আছে, 1/3। তাহলে এটাকে লিখলাম, লেখার পরে 15 ইন্টু 1/3, কারণ কি 15টা ঘাতে উন্নত করতেছি। এখন এটাকে স্থির রাখার পরে এই 3 দেওয়া যদি 5-এ কাটা যায় তাহলে 3 5 15 হয়, সেই 5টা আমরা লিখলাম। ঠিক আছে, আর এখানে 15 যদি 5 দিয়ে কাটা হয় 3 হয়। ঠিক আছে, তাহলে এরকম আমরা একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, তাহলে এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত? এখানে সবচেয়ে বেশি ডিফারেন্সিয়েশন হয়েছে কোন ক্রমে? ঠিক আছে, এটাতে কিন্তু 3বার ডিফারেন্সিয়েশন হয়েছে, এটাতে 2বার, এটাতে 2বার, মানে এটি 2বার না, এটা স্কোয়ার আছে, হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে 2বার, এখানে 3বার, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ক্রমধারী। তাহলে এটা যার ক্রম হচ্ছে 3, কারণ কি 3বার হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়েছে, তাই যার ক্রম হচ্ছে 3। তাহলে সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 3। ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে এখন ক্রম নির্ণয় শেষ আমাদের। এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে? মাত্রা। আচ্ছা, আর সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, এই যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত সেটা লিখলাম। এর ঘাত, কারণ কি সর্বোচ্চ ক্রমধারীতে তো মাত্রা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এটার ঘাত কত? এর ঘাত হচ্ছে 4 আছে, আর এটার ঘাত কিন্তু এটার সাথে আবার গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এটার সাথে গুণ, তাহলে 4 আর 5 কত হয়? 20, তাহলে মাত্রা হচ্ছে 20। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা হচ্ছে 20। ঠিক আছে, আচ্ছা, তাহলে বোঝা গেছে যে কিভাবে এই ম্যাথটা হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেরি না করে আরেকটা সমাধান আমরা করে নিই, তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। আচ্ছা, এবারে দেখবো আমরা উদাহরণ নাম্বার 2। উদাহরণ নাম্বার 2 কি বলতেছে যে ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই টু দি পাওয়ার ইনভার্স 3। ঠিক আছে, অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। এটাও সেম অ্যাজটা, কিন্তু আমাদেরকে এই ওয়াই ডবল প্রাইম আর ওয়াই প্রাইমটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে ওয়াই ডাবল প্রাইম ইকুয়াল কি হয়? ডি, আচ্ছা, আগে একটা ওয়াই প্রাইম দিয়ে নিই। তাহলে ওয়াই প্রাইম বলতে কি বোঝায়? যে এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এক্সের সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন। আর ওয়াই ডাবল প্রাইম বলতে বোঝায় এক্সের সাপেক্ষে ওয়াইয়ের 2বার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই যে এটাকে 3বার তখন ব্যবহার করব ওয়াই ট্রিপল প্রাইম, তখন হবে ডি কিউব ওয়াই বাই ডি এক্সএস কিউব। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই সাপেক্ষে 3বার ডিফারেন্সিয়েশন, এই ওয়াই প্রাইম দ্বারা সব বোঝায়। ঠিক আছে, আমরা এখানে ছোট্ট নোট দিয়ে দিয়েছি যে ওয়াই প্রাইম ইকুয়াল ডি ডি এক্স অফ ওয়াই, ওয়াই ডবল প্রাইম ইকুয়াল, এটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা এটা বই প্রদত্ত সমীকরণটা তুলে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এটা যা আছে তাই স্থির রাখলাম, এক্স তো স্থির। এখন এই সমীকরণের উপর একটা ইনভার্স 3 আছে। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা একটা জানি যে এক্স ইনভার্স 1 ইকুয়াল 1/x হয়। ঠিক আছে, তার কারণে আমরা যদি এক্স ইনভার্স 2 হয় তাহলে 1/x² হয়। ঠিক আছে, সেম অ্যাজ ভাবে এই সমীকরণটা আমরা 1/, নিচে লিখলাম, ভাগ আকারে লিখলাম। ঠিক আছে, এখন এখানে যা আছে তাই লিখলাম। এটা যেহেতু গুণ অবস্থায়, এখানে ভাগ অবস্থায় আছে, এপারে আসলে কি গুণ অবস্থায় হয়। ঠিক আছে, তাহলে গুণ অবস্থায় রাখলাম। আর এখানে এক্স তো স্থির। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ, এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজটা কি? এই ওয়াই ডবল প্রাইম, কারণ ওয়াই ডবল প্রাইম বলতে এখানে 2বার অন্তরীকরণ হয়েছে, তাহলে অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কারণ কি এখানে আমরা ওয়াই ডবল প্রাইম ইকুয়াল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লিখছিলাম। ঠিক আছে, তাহলে এটা লিখলাম, যার ক্রম 2, কারণ কি এখানে 2বার ডিফারেন্সিয়েশন হয়েছে, তার কারণ 2। সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 2, তাহলে ক্রমটা 2। তাহলে আবার সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ ওয়াই ডবল প্রাইম এর ঘাত বা মাত্রা, তাহলে ওয়াই ডবল প্রাইমের ঘাত বা মাত্রা কত? এই ওয়াই ডবল প্রাইমের ঘাত হচ্ছে 2। ঠিক আছে, এখানে কিন্তু গুণ, ডট গুণ। ঠিক আছে, মানে এক কথায় আমরা যে সূচক লোগারিদমে শিখছিলাম যে পাওয়ার একটা গুণ থাকলে যোগ হয়। ঠিক আছে, তাহলে সেই গুণ, তাহলে 2 আর 3, তাহলে 2 আর 3 যোগ করো, তাহলে 2 + 3 = 5। তাহলে প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা হচ্ছে 5। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এটাই ছিল অন্তরকের ক্রম আর মাত্রা। ঠিক আছে, এখন আরেকটা উদাহরণ আমরা দেখব, এটা দেখব উদাহরণ নাম্বার 7। কি বলা হচ্ছে যে অন্তরক সমীকরণের সমাধান ভি ইকুয়াল এ ডিভাইডেড বাই আর প্লাস বি
তা নির্ণয় করো যেখানে এ এবং বি ইচ্ছামূলক ধ্রুবক। একটু আগে কিন্তু আমরা সংজ্ঞাতে দেখছিলাম যে ইচ্ছামূলক ধ্রুবক থাকলে সেটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। আমরা ডিফারেন্সিয়েশন করতে করতে সেটাকে রিমুভ করব, ঠিক আছে, মানে বাদ দিয়ে দেবো। তাহলে গাইস আমাদেরকে অন্তরক সমীকরণটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেই সমীকরণটা আছে সেটা আমরা তুলে নিব। তাহলে দেওয়া আছে দেওয়া ভি ইকুয়াল এ ডিভাইড বাই আর প্লাস বি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়ার সাথে সাথে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 নংকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কারণ কি এখানে নিচে আর আছে যার কারণে আমরা আর এর সাপেক্ষে করব, তাহলে ভালো হবে, ঠিক আছে। তাহলে এখানে ডিডি আর অফ ভি ইকুয়াল এখানে যা আছে ডিডি আর অফ এ ডিভাইডেড বাই আর প্লাস এ, দেখো ডিডি আর অফ বি, ঠিক আছে। তাহলে এখানে যা আছে তাই রাখলাম। এখানে এ তো কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, তাহলে এটা সামনে নিলাম, ঠিক আছে। তাহলে ডিডি এ আর অফ এখানে 1 ডিভাইড বাই আর, 1 ডিভাইড বাই আর এ কিন্তু আর ইনভার্স লেখা যায়, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এর আগে থেকে দেখছি। তাহলে এখানে পাইলাম আর বি, আর এর সাপেক্ষে বি এর কিন্তু ধ্রুবপদ, কারণ কি আমরা ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন 0 জানি, কারণ কি ডিডি এক্স অফ সি, যখন সি হচ্ছে ধ্রুবপদ তখন 0 হয়, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। সেই অনুযায়ী আমরা এখানে 0 লিখলাম। আচ্ছা, তারপর এখানে যা আছে তাই রাখলাম, এখানে এ তো এ রাখলাম। এখন এখানে সূত্র ব্যবহার হয়েছে, কি সূত্র দেখাই আমরা, এই যে ডিডি এক্স টু দি পাওয়ার ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এই সূত্র। তাহলে এই সূত্র যদি ব্যবহার হয় তাহলে পাওয়ারটা সামনে আসে, তাহলে মাইনাস ওয়ান। তাহলে আর তো স্থির, কারণ আর হচ্ছিল এক্স, তাহলে এটা তো স্থির। পাওয়ার তো মাইনাস এনটা হচ্ছে মাইনাস ওয়ান, আর সূত্রের মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এ, আর এখানে হচ্ছে -2 হয়, -2 হলে এ 1 ডিভাইড বাই আর স্কোয়ার লেখা যায়, তাহলে 1 ডিভাইড আর স্কোয়ার লিখলাম। তাহলে এই আরটা এবারে ক্রস গুণন আছে, ঠিক আছে, ক্রস গুণ করে দিই, ঠিক আছে। তাহলে এখানে আর স্কোয়ার ডি ডি ই আর অফ ভি ইকুয়াল মাইনাস এ, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আমরা আরেক সাইডে নিলাম, কারণ কি, কারণ কি এখানে আর থাকলে আমরা এই এ রিমুভ করতে পারবো না, মানে ইচ্ছামূলক ধ্রুবক যেটা আছে সেটাকে আমরা রিমুভ করতে পারবো না, তার কারণে আমরা অপোজিটে পার করে দিলাম। আচ্ছা, এখন এই যে 2 নাম্বারটা পাইলাম, তাহলে 2 নংকে আবার আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে ডিডি আর অফ এই যে সমীকরণ আছে ব্যবহার করলাম ইকুয়াল ডিডি আর অফ মাইনাস ই, মাইনাস ই ব্যবহার করলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরি তাহলে কি আসতেছে, আমরা ইউ এর সূত্রটি দেখে নিই সবাই। ডিডি এক্স অফ ইউ ভি ইকুয়াল ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, মানে ইউটা যখন স্থির রাখবো তখন ভি এর কাজ করবো, ভি স্থির ইউ এর কাজ করবো, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে আর এক্স স্থির ডিডি এটাকে এটা গুণ করেছে একবারে, ঠিক আছে, তাহলে ডি ডি গুণ করে ডি স্কোয়ার এ ভি, আর ডি আর তাহলে ডি আর স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস দিলাম প্লাস সূত্রের। তাহলে এটাকে আবার স্থির ডিডি ভি অফ আর, এটাকে স্থির, তাহলে কাজ করবো কার, এটার, তা আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন করো চলো 2 আর এর সাপেক্ষে, তাহলে ডিডি আর এর সাপেক্ষে আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে 2 আর হয়, ঠিক, 2 আরটা আমরা এখানে লিখলাম ইকুয়াল এই যে আর এর সাপেক্ষে যখন একটা কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন তখন 0 হয়, সেই 0টা আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমরা এই উভয় পক্ষকে আমরা এই পক্ষকে আমরা আর স্কোয়ার দ্বারা ভাগ করব, তাহলে এটার নিচে আর স্কোয়ার বলতে কি এই আর স্কোয়ার কাটা যায়, তাহলে এই অংশটা স্থির রাখলাম, প্লাস দিলাম দিয়া এখানে 2 আর এর নিচে যদি এই আর স্কোয়ার লেখা হয় তাহলে এই উপরেকার আর নিচেকার আর স্কোয়ার থেকে আর নিচে একটা আর থাকে, তাহলে 2 ডিভাইড বাই আর, এই 2 ডিভাইড বাই আর, আর ডিভি বাই ডিআর এটা ইকুয়াল 0, ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন যে অন্তরক সমীকরণটা কি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, এই অর্ডিনারি ডিফারেন্সিয়েশন সহ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো আর বাকি সাবজেক্টগুলো আমাদের আসতেছে কামিং সন, তাই আমাদের দেরি না করে আমাদের সাথে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অথবা ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে, আমাদের ওয়েবসাইট থেকেও আমাদের সাথে যোগাযোগ করে, অথবা আপনি ওয়েবসাইট থেকেও আমাদের কোর্সগুলো পারচেস করে নিতে পারেন। তাই দেরি না করে এখন আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। খুবই সামান্য মূল্যে আমরা আপনাদের সাথে কোর্সগুলো সাজেস্ট করতেছি। ওয়েবসাইটে আমাদের কোর্সের মূল্য দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর যারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তারা তো পাইতেছেন কোর্সগুলো। তাহলে আজকের মতো এখানে সমাপ্তি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।